হঠাৎ করে রিয়া কোথায় থেকে এসে জোরে চিৎকার দিয়ে বলল, সেতু তুই কি পাগল হলি নাকি? আমি বলেছি তো ওকে এভাবে মারবো না। তোকে বলা হয়েছে শুধু ওকে চোখে চোখে রাখবি, ও যেন পালাতে না পারে। আর তুই? সেতু আমাকে ছেড়ে রেগে বলল, বাহ আপু বাহ, তাহলে তুমিও ওর প্রেমে পড়ে গেছো? ছি, তুমি এটা জানো না ওর বন্ধু আমার বড় বোনকে? তাও তুমি? আমার শরীর ফেটে রক্ত পড়ছে, ধীরে ধীরে আমার শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। রিয়া আমার কাছে এসে বলল, কি হয়েছে সেতু, যার কারণে তুই এত রেগে গেলি? সেতু বলল, কি হয়েছিল না তাই বলো। ও কার সাথে যেন গোপনে কথা বলছিল, আমি এসেছি দেখে হঠাৎ সবকিছু উধাও হয়ে গেল। আমি বলেছি কে এখানে ছিল, ও তাও বলতে চাচ্ছে না। রিয়া আমাকে লাথি মেরে নিচে ফেলে বলল, তুই এখান থেকে পালাতে চাস আর পালিয়ে গিয়ে আমার উপরে প্রতিশোধ নিবি? তোকে আজকে আর বাঁচিয়ে রাখবো না। আজকেই তোর শরীর এমনভাবে টুকরো টুকরো করব যে কেউ তোর শরীরের মাংসগুলো খুঁজে পাবে না। আমি চোখ বন্ধ করে রক্তমাখা মুখে বললাম, রিয়া আমাকে তুমি মেরে ফেলবে তাই না? তাহলে মেরে ফেলো, আমার কোনো সমস্যা নেই। আমার এই পৃথিবীতে তেমন কেউ নেই, তবে একটা আফসোস, বিনা কারণে আমার সাথে যে অন্যায় করলে না, একদিন তুমি এর সাজা পাবে। রিয়া বলল, তুই আমাকে আবার কি করবি? আজকের পর থেকে তুই তো আর এখানে বেঁচেই ফিরতে পারবি না। পেছন থেকে মুক্তা হাসি মুখে রুমের ভেতরে ঢুকে বলল, তা কে কাকে মারবে শুনি? সেতু মুক্তাকে দেখে সাথে সাথে যেই মুক্তার কাছে যাবে তখন মুক্তা হাতের ইশারা করে সেতুকে দূরে ফেলে দিল। সেতু হাসতে হাসতে বলল, ওগো আমাদের মহারানী, বাহিরে আপনাদের পরিজিনেরা একের পর এক মারা যাচ্ছে, আর তুমি এখানে কি করো? নাকি এখানকার রানী হয়ে পালাতে চেষ্টা করছো? মুক্তার বলা কথাগুলো শুনে রিয়া দৌড় দিয়ে বাহিরে চলে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, তোকে তো এভাবে এত সহজে মারবো না। আমি তোকে কিছুক্ষণ আগে বলে গিয়েছিলাম না আমি এখানে আসবো, আর আমি এখানকার রানী হব। আজকে আমি সবকিছু নিয়ে এখানে আসছি, কেউ আমাকে আজকে আর আটকাতে পারবে না। তখন মুক্তা পেছনে ফিরে সেতুর গলায় হাত ধরে বলল, আজকে তুই মরবি, আমাকে আঘাত করবি তাই না? এখন মর। সেতু বাঁচার জন্য পা ছেড়ে ছটফট করছে আর হাত দিয়ে জাদু করার চেষ্টা করছে, কিন্তু মুক্তার শক্তির সাথে পেরে উঠতে পারছে না। আমি কোনোভাবে মুক্তার একটা হাত ধরে বললাম, প্লিজ ওকে ছেড়ে দাও, পিচ্চি একটা মেয়ে, ও এখনো এত কিছু বোঝে না। মুক্তা আমার কথা শুনে আরো জোরে সেতুর গলা চেপে ধরলো, আর বাহিরে কেমন জানি চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। এবার আমি মুক্তার হাত ধরে জোরে ঝাঁকি দিয়ে বললাম, প্লিজ শেষবারের মতো একটা অনুরোধ, আমার সাথে যা ইচ্ছা তাই করো, ওদের তুমি ছেড়ে দাও। মুক্তা আমার দিকে একবার তাকিয়ে সেতুকে দূরে ফেলে দিল। আমাকে শূন্যের উপর তুলে মুক্তা বাহিরে নিয়ে গিয়ে বলল, চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখ, আমার লোকেরা দেখ কি করছে। আমি ভালো করে চারপাশে তাকিয়ে দেখলাম মুক্তা সত্যি কথা বলছে, ওর লোকেরা চারপাশ একদম ভেঙে তছনছ করে ফেলেছে। রিয়া শুধু একাই লড়াই করছে, কিন্তু ও কোনোভাবে মুক্তা রান্না সেনাগুলোর সাথে পারছে না। মুক্তা এবার আমাকে নিচে ফেলে রিয়াকে ধরে জোরে এক ধাক্কা দিল, যার কারণে রিয়া ছিটকে দূরে চলে গেল। আমি চারপাশে একদম ভালো করে দেখে বুঝলাম এখানে সবকিছু আজকে মুক্তার হাতে চলে যাবে। আবার কিছু কিছু দানব আছে যাদের আমি দেখেছি রিয়ার রাজ্যে, কিন্তু এখন এরা মুক্তার জন্য কাজ করছে। এখন আমি সবকিছু বুঝলাম, কিছু কিছু দানব আর জিনের বেইমানির কারণে এমন হয়েছে। মুক্তা রিয়ার লম্বা চুল মুঠোয় ধরে টানতে টানতে আমার সামনে এনে ফেলে দিয়ে বলল, এই তুই কোন মেয়ের জন্য এত কিছু করলি? ওকে আমার ওখান থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসলি, বিনিময়ে তুই কি পেলি? আমার জন্য তুই যদি এতটুকু করতি না, তাহলে আমি সবকিছু ছেড়ে তোর পায়ের কাছে পড়ে থাকতাম। যাকে এত ভালোবাসি বললি সে আজকে তোর উপর এত অত্যাচার করছে, এরপরেও কি তোর কষ্ট হয় না? এই মেয়ে যে বলেছিল তুমি আমার যোগ্য না, এখন তুই জিজ্ঞেস করে বলতো তোর যোগ্য কি ও আজও হয়েছে? আমি মুক্তার বলা সমস্ত কথাগুলো শুনে বললাম, কি চাও তুমি মুক্তা? মুক্তা আমার কথা শুনে হাসতে হাসতে বলল, আমি বললাম কি আর তুই বললি কি? আমি যদি এখানে না আসতাম তাহলে তোকে তো এতক্ষণে মেরে ফেলে দিত। আমি বললাম, তা তুমি বুঝি আমাকে মারবে না? মুক্তা বলল, সে তো মারবই, তোর সাহস কি করে হয় আমার মায়াজাল ভেঙে পালিয়ে আসার? তোকে এমন ভাবে আমি মারবো যা বলার বাহিরে। আর আমার প্রাণের প্রিয় বোন রিয়া, তুমি যে এখানকার রানী হলে, একবার চারপাশে তাকিয়ে দেখো তো এরা সবাই কার রাজ্যের? এরা সবাই এখানে তোমার রাজ্যের। আমি সব কয়টাকে কিনে নিয়েছি, বিনিময়ে ওরা যা চেয়েছে আমি তাই দিয়েছি। এখন ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তো তুমি কি আজও এখানকার রানী হবার ক্ষমতা রাখো? আমার প্রিয় বোনের শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হচ্ছে চিন্তা করো না বোন, তোমাকে একেবারে চিরবিদায় করে দিব, আর তোমার কোনো কথা বলতে হবে না। কষ্ট হচ্ছে তোমার খুব তাই না? কোনো মতে দাঁড়িয়ে মুক্তার সামনে গিয়ে বললাম, তুমি এখানের রানী আর যাই হও না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই, ওদের তুমি ছেড়ে দাও, ওরা এখান থেকে বহুদূরে চলে যাবে। মুক্তা রিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে ধরে রিয়ার সামনে নিয়ে গিয়ে বলল, এই মেয়ের শরীরে কি এমন আছে যার জন্য তুই এত পাগল? ওর শরীরে যা আছে আমার শরীরেও তো তাই আছে, তুই ওকে কেন পছন্দ করিস?
এই তোরা সবাই বলতো, আমার শরীরে কি এর থেকে কোনো অংশ কম আছে? তোরে এত মারার পর আবার তোকে ডেকে নিয়ে গিয়ে সবার সামনে অপমান করেছে, এরপরেও তোর মন থেকে ওর জন্য ভালোবাসা গেল না। আমি বললাম, মুক্তা, কখনো কি শুনেছো ভালোবাসার চেহারা দেখে হয়? ভালোবাসতে গেলে সুন্দর একটা মন লাগে। জানি না ওকে আমার কিভাবে পছন্দ হয়ে গেছে, তবে ও আমার সাথে যা করলো না তাতে আমার মন থেকে ওর জন্য ভালোবাসা উঠে গেছে। তাও একটা কথা আছে না, ভালোবাসার মানুষকে কখনো বিপদে ফেলতে নেই। আমি এই কথা বলে রিয়ার দিকে একবার তাকালাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে মুখটাকে দূরে ফেলে দিয়ে বলল, আজকে তোকে আমি ছাড়বো না। তোর সাহস কি করে হয় আমাদের রাজ্যে আসার? মুক্তা দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, তুই আমার সাথে পারবি মনে হয়? আমি কালো জাদু করে আমার নিজের শক্তি বাড়িয়ে নিয়েছি। আমার সেনা সৈন্য সবাই কালো শক্তির অধিকারী। তোর কি মনে হয় আমি এতটাই বোকা? মুক্তা হাতের ইশারায় রিয়াকে ইচ্ছে মতো মারতে লাগলো। শেষ মুহূর্তে মুক্তা বলল, এখানে সবাই নাকি তোর সাথে একবার শুতে চায়। ওরা সবাই আমার কাছে এই আবদার করেছে, আমি কি সেটাকে ফেলে দিতে পারি বল? আমি তো মুক্তার বলা কথাগুলো শুনে বোকা হয়ে গেলাম। মুক্তার কথাগুলো শুনে ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। হঠাৎ করে সেতুর বনের কথা মনে পড়ে গেল। মুক্তা আমার কাছে এসে বলল, রিয়ার সাথে এখন সবাই মজা করবে, আর তারপর সবাইকে এক এক করে মারবো। এরপরে চিন্তা ভাবনা করে বলবো তোকে কি করা যায়। তার আগে তুই চোখ বন্ধ করে নে, তোর সামনে তোর ভালোবাসার মানুষকে গণধর্ষণ করা হবে। সেতুর বোনের সাথে যেমন হয়েছিল ঠিক একই অবস্থা রিয়ার সাথে হবে। চোখ খোলা রাখলে তুই সহ্য করতে পারবি তো? আচমকা আমি মুক্তার হাত ধরে বললাম, প্লিজ মুক্তা, তুমি এমন করো না। ও তোমার এক মায়ের পেটের বোন না হলেও তো ও তোমার সৎ বোন। মুক্তা আমার হাত ছাড়িয়ে বলল, মায়াও তো তোর চাচাতো বোন ছিল, যাকে তুই একসময় ভালোবাসতি। আর তোর সৎ বাবা কি তাকে ছেড়ে দিয়েছিল? সে কি থাপড় দিয়ে বলেছিল যে তুমি আমার মেয়ের মতো, তোমার সাথে আমি এমনটা করতে পারবো না? বলেছিল কি? আমি এবার মুক্তার কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পেরেছি ও কি বোঝাতে চাইছে আমাকে। মুক্তা বলল, কি রে, চোখ বন্ধ করলি কেন এখন? উত্তর দে। জানি কিছু বলতে পারবি না। ও আমার সৎ বোন হয় না, ও আমার শত্রু হয়। আজকে দেখ আমি ওর কি করি। আমি চোখ মেলে একবার রিয়ার দিকে তাকালাম। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। জানি রিয়া আমাকে এখন কিছু বলতে চাইছে, হয়তো বলবে এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও। মুক্তা হাতে ইশারা করতেই দুইজন দানব রিয়ার দিকে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি এখন আমি শতবার মুক্তাকে বললেও ওরা রিয়াকে ছাড়বে না। সব কয়টা দানব আর জিনেরা সেতুর পরিবারের সবাইকে আটকে রেখেছে। এখানে রিয়াকে বাঁচানোর মতো কেউ নেই। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে আমার মতো দেখতে একজন হুবহু ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে বলল, কি রে রনি, তোর লজ্জা করে না? তোর সামনে তোর প্রিয় মানুষকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ছি, তোর মুখে আমি থুতু দেই। আমি শুধু জবাব দিলাম, ওরা কেউ জিন, কেউ পরি, আবার কেউ দানব। আমি ওদের সাথে কিভাবে পারবো? যেখানে রিয়ার মতো একটা শক্তিশালী পরি মুক্তাকে কিছু করতে পারলো না। আমার মতো দেখতে ব্যক্তিটা হাসতে হাসতে উত্তর দিল, ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে, আর তুই এতটুকু করতে পারিস না? চেষ্টা করে দেখ, তুই সবকিছুই পারবি। মনে আছে মুক্তার ছাদের রুমের ভেতর থেকে যে বইয়ের আলোটা তোর ভেতরে ঢুকেছিল? এটা হলো সবচেয়ে শক্তিশালী বই, যেটা দিয়ে মুক্তা পরীর রাজ্যের সমস্ত শক্তির অধিকারী হতে চেয়েছিল। এজন্য ও বইটা তৈরি করেছিল, কিন্তু একটা ভুলের কারণে ওই শক্তিগুলো মুক্তা ব্যবহার করতে পারেনি। সেটা তোর ভেতরে আছে। এখনো সময় আছে নিজের শক্তিকে কাজে লাগা। আর কত অপমানিত হবি? এখন তোর সময় এসেছে সবকিছু পাল্টে দে, ছাড়বি না কাউকে। এইটুকু বলে আমার মতো দেখতে ব্যক্তিটা উধাও হয়ে গেল। আমার কানে রিয়ার আওয়াজ ভেসে আসছে। রিয়া কান্না করে বলছে, প্লিজ মুক্তা, আমার সাথে এমন করিস না। আমি না তোর সৎ বোন হই? আমি চোখ খুলে একবার তাকিয়ে দেখি রিয়াকে প্রায় ওরা অর্ধনগ্ন করে ফেলেছে। আর পাশ থেকে রিয়ার চাচা কান্না করে বলছে, এমনটা করিস না মা, তুই তো ওর বোন হোস। এগুলো দেখে আর সহ্য করতে না পেরে রাগে চোখ বন্ধ করে নিলাম। আর মুক্তা হাসতে হাসতে বলল, আজকে খেলা হবে তোর সাথে। চোখ বন্ধ করতেই আমার শরীরে আলাদা একটা শক্তি অনুভব করলাম। বইয়ের একটা লাইন আমার চোখের সামনে চলে আসলো, যদি তুমি কোনোদিন বিপদে পড়ো তাহলে আমাকে তুমি ব্যবহার করিও। আমাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারলে তুমি হবে সবচেয়ে শক্তিশালী এবং সমস্ত জাদুর অধিকারী। আমি মনে মনে সেটাই করতে লাগলাম। চোখ খোলার পর যেন আমার চোখ থেকে আগুন বের হবে। চোখের পলক পড়ার আগে রিয়ার কাছে গিয়ে দানবগুলোকে ধরে এমনভাবে মারতে লাগলাম যার কারণে সব কয়টা জোরে জোরে চিৎকার করতেছে। দানবগুলোর শরীর মাঝখানে দুই টুকরো করে দূরে ফেলে দিলাম। রিয়ার কাছে গিয়ে আমার শরীর থেকে শার্টটা খুলে রিয়াকে পরিয়ে দিলাম। মুক্তা তো ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ মুক্তা খেলা দেখাচ্ছিল, এখন আমি দেখাবো। রিয়াকে রেখে সব কয়টা দানব আর জিনকে ইচ্ছামতো মারতে লাগলাম। এখন আমার শক্তি এমন হয়েছে যে আমি বাতাসের সাথে চলতে পারছি। মনে মনে আমি যা বলছি তাই হচ্ছে। এখন আমি আমার ভেতরে শক্তি অনুভব করতে পারছি। আমার শক্তি দেখে সব কয়টা দানব একসাথে নিচে বসে বলল, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন।
আমি সবাইকে মারা বন্ধ করে বললাম আমি তোদের কিছু করব না, যা করার রিয়াই করবে। হঠাৎ পেছন থেকে মুক্তা হাসতে হাসতে আমার সামনে দাঁড়িয়ে বলল, নিজেকে খুব শক্তিমান মনে করিস তাই না? আর এই শক্তি তুই পেলি কোথায় থেকে? আমি শূন্যের মাঝে উড়াল দিয়ে মুক্তাকে চেপে ধরে রিয়াকে বললাম, কি করলে একটা পরীর সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়? রিয়া কোনো মতে উত্তর দিল, ওর মাথার সমস্ত চুল তুলে পুড়িয়ে দাও আর ওর গলা থেকে মালাগুলো নিয়ে নাও, তাহলেই হবে। আমি রিয়ার কথা মতো তাই করছি। মুক্তা আমার সাথে জোরাজোরি করছে ছাড় পাওয়ার জন্য। আমি বললাম, যে বইটা তৈরি করেছিলি নিজের জন্য, আর আজকে সেটা আমার ভেতরে। এখন চিন্তা করে দেখ আমি কতটা শক্তিশালী, তুই চাইলেও কিছু করতে পারবি না আমার। মুক্তা কান্না করে বলছে, প্লিজ আমার সাথে এমন করো না, আমি ভালো হয়ে যাব, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি মুক্তার কথা না শুনে মুক্তাকে ধরে ওর চুলগুলো তুলে আগুন লাগিয়ে দিলাম। মুক্তা জোরে চিৎকার করে কান্না করছে। দেখতে দেখতে মুক্তা অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। রিয়া কাঁপতে কাঁপতে আমার সামনে এসে যেই আমাকে ধরবে, আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, তোর মতো অহংকারী মেয়ে আমাকে কোনোদিন ধরবি না, যার জন্য আমি এত কিছু করলাম। আর সে আমাকে, তোর তো এই রাজ্যের রানী হবার দরকার ছিল, যা দিয়ে গেলাম। আর আমি তোকে ভালোবাসি না, আর কোনোদিন আমার সামনে আসবি না, তুই তোর মতো থাক। পেছন থেকে সেতুর বাবা বলল, রনি বাবা। আমি আমার পেছনের ডানা বের করে মুক্তাকে ধরে বললাম, বেঈমান কোথাকার, তোদেরকে আমি এভাবে ছেড়ে দিব না। যদি কোনোদিন আমার সামনে দেখি না, ছাড়বো না তোদের কাউকে, একদম জানে মেরে ফেলবো। এজন্য বলছি আমার সামনে তোরা কেউ যাবি না। আর রিয়া, শেষ একটা কথা, অনেক ভালোবাসতাম আমি তোমাকে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? এই বলে মুক্তাকে নিয়ে শূন্যে উড়াল দিলাম। কেমন জানি রিয়াকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, অনেক ভালোবাসতাম ওকে, কিন্তু ও কি করলো আমার সাথে। যেতে যেতে আমার একটা কথা মনে পড়ে গেল, রিয়া নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে। মুক্তার দিকে একবার তাকিয়ে দেখলাম অনেক মায়াবী একটা চেহারা, কিন্তু ওর ভেতরে যে এত নোংরামি ভরে আছে সেটা ওকে না দেখলে বলতেই পারতাম না। রিয়া কিন্তু জানতো আমি নির্দোষ ছিলাম, কিন্তু তাও আমার সাথে এইরকম করেছে। ঠিক আছে, আমিও এর হিসাব হাতে কলমে ধরে একেবারে বুঝিয়ে দিব। আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পতিতাপল্লী ছিল, মুক্তাকে আমি সেখানেই নিয়ে গেলাম। মুক্তা এখনো অজ্ঞান হয়ে আছে, এখনো ওর জ্ঞান ফিরে নাই। পতিতাপল্লীর ভেতরে যেতেই এখানে যার কথায় সবকিছু হয়, তিনি আমার সামনে এসে বলল, তা তোমার আলাদা রুম চাই নাকি মেয়ে চাই? কিন্তু সাথে এই কাকে নিয়ে আসলে? আমাদের এখানে তো সব আইটেম আছে। আমি আগে মুক্তার জ্ঞান ফিরিয়ে বললাম, আমি এই মেয়েকে এখানে বিক্রি করতে চাই। আমার কথা শুনে সর্দারনি মুক্তাকে ভালো করে দেখতে লাগলো। মুক্তাকে দেখে বলল, মেয়েটা তো সুন্দরী আছে, কিন্তু ওর মাথার চুল কই? তা তুমি কিভাবে ওকে এখানে দিয়ে যাবে? মুক্তা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে চাইছো তুমি আমার সাথে? আর আমি এখানে কেন? আমি বললাম, এটা হলো একটা পতিতালয়, আজকে থেকে তুমি এখানেই কাজ করবে। যার ভেতরে এতটা পরিমাণে নোংরামি ভরা থাকে, আমি মনে করি তার জন্য এটাই পারফেক্ট। কি বলো তুমি? মুক্তা আমার হাত ধরে বলল, প্লিজ তুমি এমন করো না, তুমি যা বলবে আমি তাই করব, তাও আমাকে তুমি এখানে রেখে যাও না। আমি মুক্তার কথা শুনে কিছু না বলেই সর্দারনিকে বললাম, এ মেয়ের মাথায় একটু সমস্যা আছে, ও মাঝে মাঝে নিজেকে পরী মনে করে, মাঝে মাঝে এইরকম কিছু করলে আমাকে জানাবেন। আর আমি যে ওকে এখানে বিক্রি করব এর শর্ত হলো, ও এখানে 1 মাস কাজ করবে, পরে যদি ওর ভালো না লাগে ছেড়ে দিবেন, আর টাকা পয়সা আমার লাগবে না, ওকেই দিয়ে দিবেন সবগুলা। এখন আমাকে যেতে হবে, আমি আসি। ধপ করে মুক্তা আমার পা জড়িয়ে ধরে বলল, আজকে আমার শক্তি নাই, এজন্য তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এরকম শাস্তি দিতে পারো না। সর্দারনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, দেখেন আমার কথাই রাগ করবেন না, এখানে সবাই নিজের ইচ্ছায় আসে, যাদের এত টাকা পয়সা নেই, যারা আর কোনো কাজ করতে পারে না, একমাত্র তারাই এখানে আসে। আমি বলি কি, ও যতই খারাপ হোক না কেন, ওকে একটা সুযোগ আপনি দেন, ও যদি ভালো হয়ে যায়, আমরা তো নষ্টামি করে বেড়াই, কি করব বলেন ভাই, পেটের দায়ে এসব করতে হয়। আমি একবার মুক্তার দিকে তাকিয়ে দেখলাম, সত্যি হয়তো মুক্তা ভালো হতে চাচ্ছে, দেখি একটা সুযোগ দিয়ে। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, আচ্ছা তাহলে আজকে গেলাম, ভালো থাকবেন। এখানে আর না দাঁড়িয়ে মুক্তাকে একটা কবরের পাশে নিয়ে গেলাম। দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তা আমার পা জড়িয়ে ধরে বলল, আমি অনেক বড় অপরাধ করেছি, আমি তোমার মাকে হত্যা করেছি, তবে বিশ্বাস করো আমি শুধু ওদের উৎসাহ দিয়েছি, বাকিটা ওরা নিজেই করেছে, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি জীবনে এই মানুষের দেশে যতদিন বেঁচে থাকি ততদিন ভালো হয়ে থাকবো, কখনো কারো খারাপ চাইবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। মুক্তাকে তুলে
বললাম চলো আমার সাথে। যেতে যেতে মুক্তাকে বললাম আমি তোমাকে ভালো পথ দেখিয়ে দিব, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি আশা করতে পারি তুমি ভালো হয়ে যাবে। মুক্তা বলল বলো আমাকে কি করতে হবে। আমি বললাম সে তো বলবোই, তার আগে একটা কথা শুনো, দেখা যাবে তুমি এখানে কয়েক বছর থাকবে ভালো হয়ে, তারপর হয়তো তুমি আবার নতুন করে তোমার শক্তি ফিরে পাবে, তখন তো আবার তুমি আগের মতোই। মুক্তা আমার কথা শুনে ওর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলল, কসম করে বলছি আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো আমাকে। আমি বললাম তাহলে তো ভালোই। এখন তুমি এক কাজ করবে, এখন থেকে আমাদের বাসায় গিয়ে একটা রুমে ভাড়া নিয়ে থাকবে, আর আমাদের বাসার সামনে যে দোকানটা আছে না ওরা হয়তো সেটা বিক্রি করে দিবে, যদি বিক্রি করে তুমি কিনে নিবে, টাকার বিষয়টা আমি দেখে নিব, আর ওইটা দিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করো। আমাদের বাসায় কি হয় আর না হয় আমাকে সবকিছু জানাবে, ঠিক আছে? মুক্তা হঠাৎ করে বলল, আচ্ছা তুমি এতটা ভালো কেন? তুমি জানো আমি তোমার মায়ের হত্যাকারী, আমার কারণে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারালে, এরপরেও তুমি আমাকে মাফ করে দিলে, আমাকে ভালো হবার একটা সুযোগ দিলে, কি বলে যে আমি তোমাকে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই, তবে আজকে থেকে আমি সত্যিই বলছি ভালো হয়ে যাব। আমি শুধু মুক্তার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, মানুষের ভালো করি দেখে আজকে আমার এই অবস্থা, থাক সেই সব আমি চিন্তা করি না, চিন্তা করে কি হবে, এই পৃথিবীতে তো আমার আপন বলতে তেমন কেউ নেই। মুক্তা বলল, রিয়াকে খুব ভালোবাসো তাই না? আমি বললাম অসম্ভব, যা বলার বাহিরে, কখন যে ওকে ভালো লেগে গেছে বলতেই পারি না, কিন্তু ও আমার সাথে যা করেছে, যদি কোনোদিন রিয়া আমার সামনে আসে আমি ওকে ছাড়বো না। মুক্তা আর কিছু না বলে চুপচাপ সামনে হাঁটতে লাগলো, প্রায় বাড়ির অনেকটা কাছে চলে আসলাম, ভেতরে গেলে আমাকে চিনে ফেলবে, তাই এখন যাব না। আমি দাঁড়িয়ে মুক্তাকে বললাম, মুক্তা আমি আর ভেতরে যাব না, তুমি যাও, আর এই বাসাটা আমার নামে আমার আম্মু লিখে দিয়েছে, এই বিষয়টা আমি জানতাম না, কিন্তু একদিন আমি আমার সৎ বাবাকে এই কথাটা বলতে শুনেছি, আমি আগে উকিলের সাথে কথা বলি, আর তোমাকে যেন কেউ চিনতে না পারে যে আমি তোমাকে এখানে পাঠিয়েছি, ঠিক আছে? মুক্তা বলল, তাহলে তুমি এখন কোথায় যাবে? আমি বললাম, এই তো সুমনের বাসায় যাব একটু, চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি আর কিছু না বলে সামনে হাঁটা দিলাম, আর মুক্তাকে বললাম, নতুন জীবনে পা রাখতে চলেছ, সাবধান, দ্বিতীয়বার আর কোনো ভুল করবে না। আমি আমার মতো সামনে হেঁটে চলে গেলাম, নিরিবিলি একটা জায়গায় বসে কিছুক্ষণ কান্না করলাম। আমি কতটাই না বোকা, আমার শত্রুকে আমি ছেড়ে দিয়েছি, এছাড়া আমার কি বা করার ছিল? মুক্তাকে মেরে ফেললে কি আমার মা ফিরে আসবে? হয়তো কখনো না, তবে ওকে যখন পতিতা পল্লীতে নিয়ে গিয়েছিলাম তখন ওর মুখটা দেখার মতো ছিল, ওকে দেখে আমার খুব মায়া লেগেছে, আবার ওর সমস্ত শক্তি আমি নষ্ট করে ফেলেছি, শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যদি ভালো হয়ে যায়। চোখের পানি মুছে নিজেকে কিছুক্ষণ শান্ত রাখলাম। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি একটা বিষয় খুব চিন্তা করতাম, সেটা হলো রিয়াকে পেলে আমার জীবন পরিপূর্ণ হবে, কিন্তু ও আমার চিন্তা ভাবনা ভেঙে দিয়েছে, কেন যে আমি একটা পরীর প্রেমে পড়তে গেলাম? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? আজকে রিয়ার কথা চিন্তা করতে কেন জানি কষ্ট হচ্ছে। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে ডানা মেলে আবার শূন্যে উড়াল দিলাম। নিচে নেমে সুমনের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর সুমনের বউ এসে দরজা খুলে দিল। সুমনের বউ আমাকে দেখে ভাইয়া বলে জড়িয়ে ধরল। সুমন রুম থেকে বাইরে এসে বলল, কে? আমি সুমনের বউকে ছাড়িয়ে সুমনের সামনে গিয়ে বললাম, কি রে, তোর কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, শালা, এতদিন পর আমাদের কথা তোর মনে হয়েছে? সুমনকে ছেড়ে বললাম, কি করব বল, একটু ব্যস্ত ছিলাম, নইলে তোর বাসায় আরো অনেক আগেই আসতাম। সুমন দরজার কাছে গিয়ে বলল, আরেকজনকে তো দেখতে পারতেছি না, তাহলে তুই কি আমার কথা রাখতে পারিস নাই? আমি মাথা নিচু করে বললাম, সরি রে, আমি পারি নাই, আমি একজন সাধারণ মানুষ হয়ে একটা পরীর সাথে প্রেম করব, সেই আশা আমার হয়তো কখনো পূরণ হবে না। সুমন বলল, দেখ, এসব উল্টাপাল্টা কথা আমাকে বলিস না, কোনো কাহিনী তো আছেই, আমরা জানি রিয়া কতটা ভালো একটা মেয়ে। সুমনের সাথে তাল মিলিয়ে সুমনের বউও বলল, ঠিক কথাই তো, রিয়া ম্যাম এতটাও খারাপ না, আমি উনাকে অনেক কাছে থেকে দেখেছি। হঠাৎ আমার একটা কথা মনে হয়ে গেল, তাড়াতাড়ি সুমনকে বললাম, সুমন, আমাকে এখন যেতে হবে, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। সুমন আমার হাত ধরে বলল, মাত্র কিছুক্ষণ হলো তুই আসলি, আর বলিস এখন চলে যাবি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম, দেখ সুমন, আমার এখনো একটা কাজ করা বাকি আছে, না হলে আমাকে সবাই খারাপ বলবে, আমি আবার আসবো, তুই চিন্তা করিস না। আর ভাবি, আপনাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমার জন্য একটা ভালো মেয়ে দেখেন, আমার তো তেমন কেউ নেই যাকে আমি এই কথা বলবো, এখন আমি গেলাম রে সুমন। সুমনের বউ বলল, কিন্তু রিয়া ম্যামের? আমি কোনো কিছু না বলে সরাসরি বাসা থেকে বেরিয়ে গেলাম। আমার চোখের সামনে এখনো সেতুর বোনের সাথে যারা বাজে কাজ করেছে তাদেরকে দেখতে পারতেছি। আবার রিপনের বাসার সামনে চলে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে রিপন মিতুর সাথে বসে আছে, হাতে ইশারা করে রিপন আর মিতুর মুখ বন্ধ করে শূন্যে তুলে নিলাম। ওরা চোখ বড় করে শুধু চারপাশে তাকিয়ে আছে, ভয়ে কিছু বলতে পারছে না। রিপনের সাথে যারা যারা
যারা ছিল সবাইকে ধরে শূন্যে উড়িয়ে দিলাম। হঠাৎ করে সবার সামনে আমি যেতে রিপন আর মিতু চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আর আমার পেছনের ডানা দেখে ওদের সবার অবস্থা দেখার মতোই হয়েছে, কিন্তু ওদের মুখ বন্ধ করার জন্য ওরা কিছু বলতে পারছে না। আমি সরাসরি ওদের নিয়ে পরিরাজ্যে চলে গেলাম। সরাসরি রিয়ার রাজপ্রাসাদের সামনে নেমে আমি ইচ্ছা করে জোরে একটা শব্দ করলাম, যার কারণে সবাই আমাদের সামনে চলে আসলো। সবাইকে নিচে নামিয়ে আমিও নামলাম। রিয়া এক কোনায় এসে দাঁড়ালো। রিয়াকে আজকে অন্য আরেক রকম লাগছে। মাথায় লম্বা একটা মুকুট আছে। আমি সেতুকে উদ্দেশ্য করে বললাম, তোমার বোনের খুনিকে নিয়ে আসছি, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সেতু আমার কথা শুনে ওদের সামনে গিয়ে সব কয়টাকে ইচ্ছে মতো মারতে লাগলো। মিতু আমার সাথে দাঁড়িয়ে আছে, মুখ বন্ধ করার কারণে কিছু বলতে পারছে না। তবে আমাকে মিতু কিছু বলতে চাচ্ছে। ওর চোখে হালকা হালকা পানি চলে এসেছে। আমি রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, এখানে মিতুর হয়তো কোনো দোষ নেই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল ঠিকই, কিন্তু রিপনকে আজকে কেন মারছি তা ও জানতে চাইবে। রিপন তো ওর স্বামী। আপনি যদি ভিডিওটা একটু দিতেন তাহলে ভালো হতো। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া ফোনটা আমাকে দিতেই আমি মিতুর হাতে ফোনটা দিয়ে বললাম, বিনা কারণে আমি কিছু করছি না, আগে ভিডিওটা দেখ। আর সেতু, ওকে মারা বন্ধ কর, আমি দেখতেছি ওকে কি করা যায়। মিতু ভিডিওটা দেখে ধপ করে নিচে বসে গেল। হাতে ইশারা করে মিতুর মুখের সবকিছু খুলে দিলাম। মিতু কান্না করতে করতে বলছে, ও আমার সাথে এটা করতে পারলো কিভাবে, একটা মেয়েকে ওরা। আমি শুধু বললাম, জানিস মিতু, কিছু কিছু বেঈমান মানুষ আছে যারা পেছন থেকে আঘাত করে। তোরা আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর তোরাই আমার সাথে বেঈমানি করলি, একটা পরী মেয়েকে তোরা। সেতু, ওদের জ্যান্ত জ্বালিয়ে দাও। মিতু আমার হাত ধরে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? ও তোর বেস্ট ফ্রেন্ড হয়, আবার আমার স্বামী হতে পারে। সে বড় একটা অপরাধ করেছে, তাই বলে তুই ওকে মেরে ফেলবি? আমি বললাম, আমার এখানে কিছু করার নাই, আমার আদালতের বিচার এটাই। এবার রিয়া আমার সামনে এসে বলল, নিজেকে খুব ভালো মনে করো তাই না? মন যা চায় তাই করবে। মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে তোমার মন যা চাইবে তাই করবে? আমার বোন মারা গেছে, থাক, আমি ওদের মাফ করে দিয়েছি। আমি সেতুকে ধমক দিয়ে বললাম, আমি কি বলেছি সেতু, তোমার কানে যায় না? এইরকম বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রিপন দৌড় দিয়ে আমার পায়ের কাছে এসে পড়ল। আমি ওর মুখে লাথি দিলাম। রিপন কান্না করতে করতে বলছে, আমাকে মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা তুই আমার সাথে করতে পারিস না। আমি তো তোর জন্য কত কিছু করেছি। রিপনকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বললাম, তোর মতো ফ্রেন্ড আমার দরকার নেই। তোর জন্য আমি কত অপমানিত হয়েছি জানিস? সেতুর বোনও হয়তো এভাবে তোর কাছে মাফ চেয়েছিল, কিন্তু তোরা। আজকে যদি তুই এমন কিছু না করতিস তাহলে ওই যে মেয়েটাকে দেখতেছিস না, ওর নাম রিয়া, খুব ভালোবাসি আমি ওকে। আজকে তুই এমন না করলে ও আমার বউ থাকতো। তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে, ছাড়বো না আমি তোকে। একটা পরীকে বললাম মিতুকে ধরে রাখতে। সব কয়টাকে একসাথে করে যেই ওদের শরীরে আগুন দিব, তখন রিয়া এসে আমার হাত ধরে বলল, রনি প্লিজ এসব তুমি বাদ দাও। সে তো রিয়াকে ধরে বলল, বাদ দিবে মানে? আপু, ওরা আমার বোনের সাথে কি করেছে মনে নেই? তুমি চুপ করো। অপরদিকে রিপন জোরে কান্না করে বলছে, প্লিজ বন্ধু, আমাদের সাথে এমন করিস না। কাপা কাপা হাতে আগুনটা ভেতরে ফেলে দিলাম। আমার চোখের সামনে আমার বন্ধু আগুনে পুড়ে মারা যাচ্ছে, আর আমি চুপ করে দাঁড়িয়ে আছি। রিপন জোরে চিৎকার দিয়ে বলছে, প্লিজ বন্ধু, শেষবারের মতো আমি তোর কাছে আমার জীবন ভিক্ষা চাইছি, আমাকে মাফ করে দে। আমি রিপনের কথা শুনে চোখ বন্ধ করে ফেললাম। আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। রিপনের মতোই হয়তো সেতুর বোন ওভাবে ওর কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু রিপন ওকে মাফ করে নাই। হতে পারে ও আমার বন্ধু, কিন্তু এখন ও একজন অপরাধী। ধীরে ধীরে আগুন শেষ হয়ে গেল, সামনে শুধু ওদের হাড্ডিগুলো পড়ে আছে। এবার রিয়ার সামনে গিয়ে হাসতে হাসতে বললাম, মানুষ জাতি তোমার কাছে খুব খারাপ তাই না? আজকে আমি আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে কুরবানি দিয়ে দিলাম। আমি যখন ওকে মারছিলাম তখন আমি কোনো বন্ধুত্ব দেখি নাই। আমি তখন চিন্তা করেছি সেতুর বড় বোনের কথা, ও হয়তো এভাবে ওর কাছে মাফ চেয়েছিল, কিন্তু ওরা ওকে মাফ করে নাই। এবার নিচে বসে কান্না করতে করতে বললাম, জানো রিয়া, বন্ধুত্ব কাকে বলে? আরে আমি কি বোকা, দেখো কাকে কি বলছি। তুমি কিভাবে বন্ধুত্বের বিষয়ে জানবে? তোমার ভেতরে তো মনুষ্যত্বই নেই। এই রিপন ছিল আমার একমাত্র সাথী, যে কিনা আমাকে কখনো একা হতে দেয় নাই। যদি কোনো বিপদে পড়ি ও আমাকে কখনো একা রেখে যেত না। আমাদের বন্ধুত্বের সম্পর্ক ভেবেছিলাম সারা জীবন থাকবে। আমার আদালতে রিয়া, তুমি কখনো ক্ষমা পাবে না, তোমার জন্য এত কিছু হয়েছে। আমার কথাগুলো রিয়া শুধু মাথা নিচু করে শুনছে। সেতুকে ইশারা করে বললাম মিতুকে ছেড়ে দিতে। মিতুকে ছেড়ে দিতেই এক দানবের হাতে ছিল লম্বা একটা চাবুক।
মিতু সেটা নিয়ে এসে আমাকে ইচ্ছামতো মারতে লাগলো। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রিয়া সামনে এসে বলল, প্লিজ ওকে কিছু করবেন না, যদি মারতে হয় আপনি আমাকে মারতে পারেন। পেছন থেকে সেতু এসে বলল, বাহ, ভালোই তো নিজের স্বামী মারা গেছে দেখে রাগ দেখাচ্ছেন। আর যখন আমার বড় বোনকে ওরা ধর্ষণ করে টুকরো টুকরো করে মেরেছে তখন কোথায় ছিলেন? নাকি আপনিও ওকে কোনোভাবে সাহায্য করেছিলেন? আজকে আপনার স্বামীকে মেরেছে দেখে আপনার যেমন লাগছে আমাদেরও ঠিক তেমনই লেগেছিল। মিতু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। আমার দিকে একবার তাকিয়ে বলল, আমাকে বাড়িতে দিয়ে আসবেন প্লিজ, আমার ভালো লাগছে না। আমি মাথা নিচু করে বললাম, একসময় রিপন আমার ফ্রেন্ড ছিল, কিন্তু ও কোন কারণে কেন এভাবে নষ্ট হয়ে গেল বলতে পারি না। এমন এক সময় ছিল ও কোনো মেয়ের দিকে মুখ তুলে পর্যন্ত তাকাতো না। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মারি নাই, আমি মেরেছি নরখাদকগুলোকে, যারা বেঁচে থাকলে হয়তো আমার বোন বা আরো অনেকেই ওদের দ্বারা ধর্ষিত হতো। ওদের মতো পশু সমাজে বাঁচিয়ে রাখার চেয়ে মেরে ফেলাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর বহুদিন আগে আমার 2জন বেস্ট ফ্রেন্ড ছিল, যারা ছিল আমার কলিজার টুকরা। ওদের ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারতাম না। কিন্তু চিন্তা করা যায়, ওরা গোপনে বিয়ে করেছে তবে আমাকে কিছু বলে নাই। এখন আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি সম্পূর্ণ একা। সেতু, ওকে প্লিজ একটু কষ্ট করে। সেতু মাথা নিচু করে বলল, থাক ভাইয়া, আর কিছু বলতে হবে না। সেতু অন্য একটা পরীকে বলল মিতুকে রেখে আসার জন্য। মিতু যাওয়ার আগে আমাকে হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে বলে নাই। দেখতে দেখতে মিতু আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। হঠাৎ করে আমার সামনে সেতুর বাবা এসে আমার হাত ধরে বলল, বাবা আমাকে মাফ করে দাও। সেতুর বাবার হাত ছাড়িয়ে বললাম, আমি একটা বাজে মানুষ, না আছে আমার ঠিকানা, না আছে আমার পরিবার। আমার কাছে মাফ চেয়ে নিজেকে ছোট করবেন না। আর এখন আমাকে যেতে হবে। আপনাদের শেষ যে ইচ্ছে ছিল সেটা আমি পূরণ করে দিলাম। আর কাউকে আপনাদের মারতে হবে না। নাকি এখন আবার আমাকে মারতে চাইবেন? সেতুর বাবা মাথা নিচু করে বলল, বাবা আর কিছু বলে আমাকে আর লজ্জা দিও না। আমি তোমার সম্পর্কে সবকিছু ভুল ভেবেছি। এখন আমি মনে করি তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার কাছে আমি আর কিছু চাই না। আমি আমার বড় মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, সেই সাথে এই পুরো রাজ্যটা। এখন তুমি কি বলো? আমি এবার হাসতে হাসতে বললাম, সুযোগের সদ্ব্যবহার করলেন নাকি? যখন দেখলেন আমি সবচেয়ে শক্তিশালী, আমার সাথে কেউ পারে না, আবার আপনাদের সমস্যা আমি সমাধান করলাম, এজন্য আমাকে এখন সবকিছু দিতে চান। আপনাদের কি মনে হয় আমি অনেক লোভী, তাই না? আর কি আমি রিয়াকে বিয়ে করব? রিয়ানা আমাকে বলতো আমি ওর যোগ্য না, তাহলে আজকে কেন আপনি আমাকে এসব বলছেন? ধুর, আমি কার সাথে কি বলি, যারা দিন শেষে আমার পেছনে বাঁশ দিয়ে বসে। সেতুর বাবা যেই কিছু বলতে যাবে তখন রিয়া বলল, এখন সবাই যার যার কাজে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। এটা বলতেই সবাই চলে গেল। সেতু যাওয়ার আগে বলল, আসলে এই ছেলের ভেতরে যে এত কিছু আছে ওকে না দেখলে বলতেই পারতাম না। আপু যদি না থাকতো তাহলে আমি ওকে জোর করে বিয়ে করতাম। সেতুর কথা শুনে আমি শুধু একটা মুচকি হাসি দিলাম। দেখতে দেখতে সবাই চলে গেল, আমি আর রিয়া শুধু দাঁড়িয়ে আছি। রিয়া ধীরে ধীরে আমার সামনে হেঁটে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও না? তুমি কি চাও সবার সামনে আমি তোমার পা ধরি? যদি চাও তাহলে আমি তাই করতে পারি। আমি বললাম, আমাকে হুমকি দিচ্ছ নাকি অহংকার দেখাচ্ছ? রিয়া বলল, এখানে হুমকি আর অহংকারের কি আছে? তুমি কি বুকে হাত রেখে বলতে পারবে আমাকে তুমি ভালোবাসো না? আমি বললাম, এক সময় বলতাম আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু এখন এই ভালোবাসা মন থেকে উঠে গেছে, যে কিনা আমার শরীরে আঘাত করে মরিচের। রিয়া আমাকে থামিয়ে বলল, তোমার পায়ে ধরি প্লিজ, এসব কথা আর বলো না। আমি মানছি আমার ভুল হয়েছে, বিশ্বাস করো আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিশ্বাস করে যেদিন আমি তোমার সাথে পালিয়ে এখানে এসেছি তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, বলেছিলাম যে আমাকে বাঁচিয়ে এখান পর্যন্ত যে নিয়ে এসেছে, যদি এই এক জীবনে বাঁচি তাহলে তার জন্যই বাঁচব, মরলে তার জন্যই মরব। কিন্তু যখন শুনি তোমার বন্ধু আমার বড় বোনের সাথে এরকম করেছে, জানো তখন আমার তোমার উপরে অনেক রাগ হয়েছিল। কি করব বলো? আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই। না জানি তোমার সাথে কি উল্টাপাল্টা ব্যবহার করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি একবার আকাশের দিকে তাকিয়ে বললাম, এই আকাশের মতো যদি আমাদের জীবনটা সুন্দর হতো তাহলে খুব ভালো হতো। জানো, এই পৃথিবীতে একটা নিয়ম চলে, আমরা যাকে ভালোবাসি তাকে আমরা পাই না। তুমি আমার সাথে যেই অন্যায় করেছো না, আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে মেরে ফেলতো। রিয়া ধপ করে নিচে বসে বলল, তোমার যদি মনে হয় আমি অপরাধী, হ্যাঁ মানছি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। যদি মনে করো আমাকে মেরে তুমি শান্তি পাবে তাহলে আমাকে মেরে ফেলো, বিশ্বাস করো এখন কেউ তোমাকে কিছু বলবে না। রিয়া এবার কান্না করে বলল, আমি তোমার সাথে এমনটা করতে চাই নাই, কি করব বলো? ও আমার আপন বোনের চাইতেও বেশি ছিল, কত সময় ওর সাথে কাটিয়েছি হিসাব নেই। আমি এবার আমার পেছনের ডানা বের করে বললাম, আমি এখন আসি, আমাকে যেতে হবে, আর সামনে মাসে আমার বিয়ে।
তোমার দাওয়াত রইল। রিয়া কান্না করে বলছে, আমার সাথে তুমি এমনটা করতে পারো না। আমার ভুলের কারণে আমাকে এভাবে শাস্তি দিও না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তাও তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়ে চলে যেও না। এমনি আমার অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। তুমি চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। রিয়া সরাসরি আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। দেখো, আমি এখানকার রানী হবার পরেও আজকে সবকিছু ত্যাগ করে তোমার পায়ের কাছে পড়লাম। প্লিজ আমাকে ছেড়ে যাবা না। এখানে আর বেশিক্ষণ থাকলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। রিয়াকে কোনো মতে ছাড়িয়ে শূন্যে উড়াল দিলাম। সেতু হঠাৎ কোথায় থেকে এসে চিৎকার করে বলছে, আমার আপুকে ছেড়ে আর কাকে বিয়ে করবেন আমিও দেখে নিব। আমার আপু আপনাকে ভালোবাসে দেখে আপনার পায়ে এসে পড়েছে। আজকে আমার বোনের সাথে ওরা যা করেছে, আপনার বোনের সাথে যদি তাই করতো তাহলে আপনার বুঝি রাগ হতো না? আমাদের জায়গায় নিজেকে একটু দাঁড় করিয়ে দেখবেন, তাহলে বুঝবেন কেমন ফিলিংস হয়। আপুকে বিয়ে করবেন না তো ঠিক আছে, আমরাও কিন্তু দেখে নিব, মনে রাখবেন। আমি আর কোনো কথা কানে নিলাম না। আজকে আমার খুব খারাপ লাগছে। আমার পাগলিটা নিচে বসে কান্না করছে, আর আমি ওকে ফেলে চলে আসছি। এছাড়া আমি কি করব? ও আমার সাথে কি কি করেছে এখনো আমার চোখের সামনে সবকিছু ভাসে। রিয়া কিভাবে পারলো আমার সাথে এসব করতে? ইগো কি শুধু ওর ভেতরে আছে, আমার নাই? যেখানে নিজের বন্ধুকে নিজ চোখের সামনে মরতে দেখলাম। দরকার নেই আমার ওর ভালোবাসার। এখন থেকে একাকিত্বই আমার সঙ্গী। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের সিজন 1 এখানেই সমাপ্ত করলাম।